আজকে রাঙা সকালে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাক। দর্শক চলুন সমস্ত কিছুর আগে তাকে স্বাগত জানাই আমাদের রাঙা সকালে। সুপ্রভাত। সুপ্রভাত। আসসালামু আলাইকুম। নমস্কার। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সকালবেলা তোমাদের মাঝখানে এসেছি। ভালো আছি। আজকে আমরা রাঙা সকালে প্রতিনিয়ত এমনই একজন অতিথিকে আনি যাদেরকে আমরা সূর্যের সাথে তুলনা করি, যে রাঙা সকালে সূর্য আলোকিত, তারাও সূর্য। আজকে তো আমরা একটু দ্বিধায় পড়ে গেলাম, নক্ষত্র আর সূর্য পাশাপাশি, আমরা জানি না কাকে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। ভীষণ ভালো লাগার একটা সকাল। আমি সূর্য কোনো সময় মনে করি না, নক্ষত্র মনে করি না। আমি একজন চলচ্চিত্র শিল্পী, বাঙালি, বাংলাদেশি। এটাই আমার অহংকার যে আমি বাঙালি, বাংলাদেশি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের একজন শিল্পী। বাকি তো তোমাদের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, বাস আছি। জি স্যার। স্যার, আপনার এই ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটা আমাদের সব সময় থাকবে, কারণ সেই জায়গাটি আজ আপনি তৈরি করে রেখেছেন। প্রতিটি বাঙালির মনে আপনার জন্য রয়েছে শ্রদ্ধা এবং ভালোবাসা। গল্পগুলোতে ফিরে আসবো, তার আগে দর্শকদের আপনার সম্পর্কে একটু ছোট করে মনে করিয়ে দিতে চাচ্ছি। দর্শক, নায়করাজ রাজ্জাক, যিনি আমাদের কাছে সবসময় নায়করাজ নামে সুপরিচিত, একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতাও বটে। 60-এর দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 60-এর দশকের বাকি বছরগুলোতে এবং 70-এর দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। নায়করাজ রাজ্জাক দুই বাংলার চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন 7 বার। এছাড়া বাচসাস সহ বহু সংগঠনের অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় জাতিসংঘ তাকে ইউএনএফপি এর বিশেষ দূত হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। তিনি নারী নির্যাতন ও বাল্যবিবাহের বিরুদ্ধেও নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। চলে যাব এই গুণী অভিনেতার কাছে। স্যার, এই চলচ্চিত্রে আসার গল্পটা কি করে? চলচ্চিত্রে আসার স্বপ্নটা আমার প্রথম দিকে ছিল না। আমি স্কুল লাইফ থেকে অভিনয় করতাম স্টেজে। তার পরবর্তী পর্যায়ে স্টেজে প্রচণ্ড নাটক করেছি। একটা সময় আমার পারিপার্শ্বিক যে অবস্থাটা ছিল, আমার জন্মভূমি কলকাতায়, আমার আশপাশে সব বিখ্যাত শিল্পীরা থাকতেন। আমি তাদের দেখতাম স্কুলে যাতায়াতের পরে। পরবর্তী পর্যায়ে নাটক করলাম, কিছু সান্নিধ্য লাভ করেছিলাম কিছু কিছু শিল্পীর, বিখ্যাত শিল্পীদের, যেমন ছবি বিশ্বাস, ওই ভট্টাচার্য, আরও অনেকে, যে সন্ধ্যারণে এদের সঙ্গে নাটক করেছি আমি। একটা সময় আসে, কারণ আমার যে নাট্য গুরু ছিলেন পীযূষ বোস, তিনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। উনি ছিলেন, যখন উনি তপন সিনহার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তখন আমাদের ক্লাবটা উনি চালাতেন। আমরণ তিনি চালিয়ে গেছেন। তো শিল্পীদের দেখতে দেখতে একটা সময়, মানে অভিনয় যেহেতু করতাম, শক্ত ছিল, মানুষের স্টেজ করে, তখন তার টিভি ছিল না। পরবর্তী পর্যায়ে শখ থেকে আছে যদি চলচ্চিত্রে যেতে পারতাম। বিশেষ করে আমি ছিলাম উত্তম কুমারের ভীষণ ফ্যান, ভীষণ ফ্যান। সরাসরি তার সঙ্গে 2-1 আলাপ হয়েছে। এইটা থেকে স্বপ্ন ছিল আছে যদি চলচ্চিত্রে আসি। তারপরে চলচ্চিত্র ওখানকার আমি কলকাতার ছবিতে 2-1টা ছবিতে করেছিলাম, কিন্তু আমার যে ওস্তাদ ছিলেন তারা নিষেধ ছিল, যে আমি তখন তো খুবই তরুণ, যে এই ব্যবস্থা মানে কিশোর অভিনেতা বলা যায়। তো তখন আর কি তারা বলেছিল যে তুমি যদি এখনো অভিনয় করো তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে তোমার টার্গেটে যেতে পারবে না, নাটক করে যাও। আল্লাহর ইচ্ছে সবকিছু। তারপরে 64 সালের একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় কলকাতাতে। তখন আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমাদের পাড়াটা। তখন আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাচ্ছিলাম বম্বেতে। কারণ বম্বেতে এর আগে আমি, আমার বিয়ের আগে আমি ফিল্মালা ইনস্টিটিউটে একটা 9 মাসের কোর্স করেছিলাম অভিনয়ের উপরে। তখন উনি আমার যে চলচ্চিত্র গুরু, মানে নাট্যগুরু, তিনি আমাকে সাজেশন দেয় এইখানে চলে আসার জন্যে, তৎকালীন পূর্ব পাকিস্তান। আমি কোনোদিন তার আগে পাকিস্তানে আসিনি। তো আমাকে বলেছিল যে এটা ওখানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি আছে নতুন, তুমি চেষ্টা করো। এবং আসলে তার কথায় আমি চলে আসি 1964 সালে এপ্রিল মাসে চলে আসি ঢাকায়। ঢাকায় এসে তো তখন খুবই ছোট্ট চলচ্চিত্র, এবং আমি যখন আসি তখন মোটামুটি তার আগে এখানে কিন্তু প্রচণ্ড ভালো ভালো বাংলা ছবি হয়েছে।
আমি যখন এলাম তখন দেখলাম এখানে উর্দু ছবির দাপটটা খুব বেশি। পাকিস্তানে হচ্ছে এখানে প্রযোজকরা যেহেতু ছবি চলছে না, তারা উর্দু ছবির প্রতি ঝোঁক দিল, অল পাকিস্তান চালাবে। এসেই তো আর আমি নায়ক হতে পারলাম না। নানা আমি যুদ্ধে আপনাকে যুদ্ধে অবতীর্ণ হতে হলো। আমি তখন আমার আজকে যে বাপ্পারাজ, তখন তার 8 মাস বয়স, আমার স্ত্রীকে নিয়ে আমি চলে এসেছিলাম, আর কেউ ছিল না এখানে। জি তো কি করতে হবে, একটা টার্গেট করতে হবে। আমার এই আবার জব্বার খান সাহেব ছিলেন, জি মুখ এবং মুখোশ নামে মুখে পরিচিত। যিনি মানে আমার বাংলা চলচ্চিত্রে যিনি পথিকৃৎ, জি তার সঙ্গে আমার একটা আলাপ হয়েছিল। আর মানে একদিনের আলাপ হয়েছিল। আমি তাকে এইটুকু চিনতাম, কারণ আমাদের বাড়ি টালিগঞ্জে, যেখানে পাশেই ছিল সাবিত্রী চ্যাটার্জির বাড়ি। আচ্ছা তো যখন সাবিত্রী চ্যাটার্জি ঢাকায় ছিল, তখন বোধহয় জব্বার চাচার সঙ্গে তিনি নাটক টাটক করেছেন। তো তিনি কলকাতায় বেড়াতে গেলে উনি প্রায়ই সাবিত্রী চ্যাটার্জি বাড়িতে যেতেন। তো আমাদের বৈঠকখানা ছিল, একদিন দিকে ওখানে ভদ্রলোক বসে আছে, আমার মেজদা মানে মেজে ভাইয়ের সঙ্গে কলাপ করছে। আচ্ছা তো আমি তখন একটা নাটকের রিহার্সাল থেকে বাড়ি ফিরছি, তো মেজদা আমাকে ডাকলো। আমার একটা কথা বল, আমার এই অভিনয়ের পেছনে কিন্তু আমার যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছেন আমার মেজো ভাই। একটু শৈশবটা শুনতে চাই। শৈশবটা আমার তো যেটাকে বলে আর কি, যে সুন্দর। কারণ আমি আমার ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে, আমাদের একান্নবর্তী পরিবার, তার মধ্যে আমি ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। আনন্দ কেটেছে, তবে একটা বিষাদ আছে, বেদনা আছে। আমার যখন 8-9 বছর বয়স, তখন আমার আব্বা এবং আম্মা একই বছরে মারা যান। তারপর আমি মানুষ হয়েছি বা যাই হয়েছি, ভাই বোনদের কাছে, বিশেষ করে ভাইদের কাছে বাপ মার অভাব কোনোদিন পূরণ করতে হয়নি এবং ভাইরা করতে দেয়নি। ছোটবেলা থেকে খুব ডাংপিটে ছিলাম, পড়াশোনা তো ছিলই, কিন্তু খুব ভালো পড়ুয়া ছিলাম না আমি। খেলাধুলাটি আমার ছিল মেন। আমি খুব ভালো ফুটবল খেলতাম। এই খেলতে খেলতে এক সময় আমার গেম টিচার যিনি ছিলেন, উনি ইংলিশে পড়াতেন, তিনি আমাকে ধরলেন যে তোমাকে নাটক করতে হবে। তো সরস্বতী পুজোর নাটক, জীবনে আমি কোনোদিন অভিনয় করিনি। তখন আমি খুব ছোট, আমার তখন কত 14-15 বছর বয়স। সরস্বতী পুজো, আমাদের স্কুলটা ছিল কোয়ার্ডিভিশন, সকালে মেয়েদের, বিকেলে আমাদের, দুপুরে আমাদের। ওরা বারবার করে তোমরা করো, এই হেডমাস্টার ধরে তো আমাকে জোর করেই আমাকে উনি নাটক করালেন। ওখানে সুন্দর সুন্দর নাটক পাওয়া যায়, স্ত্রী ভূমিকা বর্জিত নাটক যেগুলো বলে আর কি। আমার এখনো মনে আছে নাটকটার নাম হচ্ছে বিদ্রোহ। আমি তাতে করলাম যে কিশোর নায়ক, এবং রিহার্সাল দিতে গিয়ে কিন্তু খুব ভয় ছিলাম, কিন্তু দেখলাম বেশ, যেহেতু ডাংপিটে ছিলাম, অভ্যাস ছিল, আবৃত্তি করতাম, পাড়ার বিভিন্ন ফাংশনে আবৃত্তি করতাম। নাটকটা করলাম, বেশ উতরে গেলাম, দেখলাম যে বেশ আমার স্কুলের মেয়েরা আমাকে তুমি তো ভালো করো, এই একটা লাগলো মনে। তারপরে পাড়ার নাটক করতাম। তারপরে যখন একটা সময় একটু বড় হলাম, তখন আমাদের ওই যে বললাম রঙ্গসভা, পীযূষ বোস যেটা মানে ছিলেন, আমাদের ছবি বিশ্বাস ছিলেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, ওখানে রেগুলার তখন আমি নাটক, ওই ছোট ছোট চরিত্র, ভাইয়ের চরিত্র, এগুলো করা শুরু করলাম। প্লাস পড়াশোনার ফাঁকে ফাঁকে ওখানে রেগুলার করতাম। তারপরে একটু বড় হওয়ার পরে বিভিন্ন নাটক করতাম। ফিল্মে আসাটা, ওই যে বলছিলাম না যে আমি, এটা স্বপ্ন ছিল, কিন্তু ওইভাবে আসবো এটা কোনোদিন ছিল না। যে তারপর তো বললাম যে এই দেশটা পরিবর্তন করে এই দেশে চলে এলাম। জব্বার সাহেব বলছিলাম যেটা, যে জব্বার সাহেবের সঙ্গে আমার ওইখানে একদিনই আলাপ হয়েছিল। আমার মেজদা আলাপ করে দিল, যিনি পশ্চিম পাকিস্তানের একজন পরিচালক। তো আমি খুব ইন্টারেস্ট নিয়ে আলাপ করলাম ওনার সঙ্গে। ওই সোর্সটা দেখি আমি কিন্তু এসে একদম তৎকালীন কমলাপুরে যে মায়াকারণ, ওনার সঙ্গে দেখা করলাম। ওনার তখন ফিল্ম প্রোডাকশন আছে, ওনার তখন ফিল্ম করছে উজালা বলে একটা উর্দু ছবি। তো আমার কিন্তু সবসময় ভাবতাম যে হঠাৎ করে আমার কেউ কিছু দেবে না, সম্ভব না, কারণ আমার বয়সে তখন অল্প, মাত্র 22 বছর বয়স, 21-22 বছর বয়স। হ্যাঁ, তা আমি ওনার প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে, যে আমাকে ইন করতে হবে, আচ্ছা, ইন্ডাস্ট্রির লোকের সঙ্গে পরিচিত হতে হবে। ওনার ওখানে আমি চতুর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ঢুকলাম। কামাল আহমেদ সাহেব ছিলেন ডাইরেক্টর। ওখানে তো তখন তো স্ট্রাগল চলছে আমার, নাটক করতাম,
তখন কিন্তু এখানে এসে আমি অনেক নাটক, এখানেও নাটক করেছি, যেহেতু নাটকের লোক আমি। রাজাক ভাই, আপনার জীবনের গল্প তো শুনছিলাম যে সেই টালিগঞ্জ থেকে চলে এলেন ঢাকায় মায়াকাননে, তারপরে আমাদের সেই প্রয়াত আব্দুল জব্বার খান ও তার সাথে পরিচয়। একটু আবার পিছিয়ে যাই, একটু একটা জায়গায় জানতে চাই, মানে খুব জানতে ইচ্ছে করছে যেটা, যে নায়ক হিসেবে আজকে আপনি যে যে একটি বিশাল জায়গায় আছেন, এটার একটা অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড আছে, একটি বেজ আছে, একটি নিজেকে তৈরি করার ব্যাপার আছে। সেই ছোটবেলার প্রসঙ্গে একটু জানতে চাচ্ছিলাম, যে আবৃত্তি শিখতেন, চর্চার জায়গাটা ছিল, অভিনয় করতে যেহেতু নিয়মিত নাটকে। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন জয় বিশ্বাস, পাশে অভিভাবক সবই ছিল, ফিল্মের একটা পরিবেশ ছিল, জি নাটক করতাম আমরা। তখন আমার বেসটা মানে যেহেতু আবৃত্তি করতাম, জি আর তখন যারা নাটক করাতো পরিচালকরা, নাটক এমনই একটা মিডিয়া, স্টেজ নাটক মানে এটা অটোমেটিকলি ওর মধ্যে যদি কেউ ঢুকে যায় তখন কিন্তু পারফরমেন্সটা তার মধ্যে এসে যায়। আর আমারও ছিল, আমি যে বড়, আর তখন কিন্তু কারো টার্গেট থাকতো না হিরো হব। যেমন উত্তম কুমার কিন্তু কোনোদিন হিরো ভাবেনি, সে কিন্তু প্রচুর নাটক করেছে, আচ্ছা বোর্ড কমিশনে চাকরি করতো কিন্তু রেগুলার নাটক করতো। এবং তিনি মহানায়ক হওয়ার আগে পর্যন্ত যখন ব্যস্ত হয়, তারপর তখনও কিন্তু তার ওই বুধবার বৃহস্পতিবার ছুটি থাকতো নাটকের জন্যে। জি তো নাটকটা একটা বেসিক ট্রেনিং এর জায়গা। এখান থেকে কিন্তু যারা নাটক করে তারা বার করতে পারে কোন আর্টিস্টটা কোন পর্যায়ে যাবে। আমি নাটক করে যেতাম, যে আমার গুরু ছিলেন যে পীযূষ বোস, তিনি জানতেন, হয়তো দেখেছিলেন, যে যার জন্য আমাকে নিষেধ করেছিল যে তুমি কিন্তু ফিল্মে কোনো চান্স নিও না, কারণ তোর বয়স এত অল্প, 18-19 বছর বয়সে গেলে তো তখন তো ওখানে উত্তম কুমারের জয় জায়গার দাপট আর সব দিক থেকে। তো তিনি এই তাঁর এই উপদেশটা মেনে আমি শুধু নাটকই করে যেতাম, প্রচুর নাটক করছি। যেমন ঢাকাতে এসেও আমি, জি স্বপ্ন ছিল বড় অভিনেতা হওয়ার, জি আমি হিরো হব বলে। তখন আমার যে চেহারা, ফিজিক্যাল যে স্ট্রাকচার, তখন কিন্তু এই দেশে যেসব হিরোদের ছবি চলতো, বা উত্তম কুমারও আমাদের থেকে বড়, বা এখানে যেমন মোহাম্মদ আলী সাহেব ছিলেন, অনেকে ছিলেন, প্লাস আমার শ্রদ্ধেয় হাসান ইমাম ভাই, খলিল ভাই, আকবর ভাই, তাদের তুলনায় আমি কিন্তু একেবারেই পাতলা চিকন চাকন। আমার ছবিগুলো দেখলেই বুঝবে তোমরা। আমার ছিল অভিনেতা হওয়ার, নাটক করতাম, প্লাস ওই যে বললাম যে টার্গেট ছিল কোথা দিয়ে ঢুকবো। জি এই ঢোকার জন্যই কিন্তু আমি সহকারী পরিচালক হলাম। এই হওয়া অবস্থায় আবার জব্বার সাহেব, তখন আমি অনেক, যেহেতু আমি পরিচয় ছিল, তিনি আমার একটা ব্যস্ততার মধ্যে দিল, একটা কিছু করি, তারও দান আছে, আমি ইন্ডাস্ট্রিটা স্টাবলিশড হলাম, সবাই জানতো। জি। আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও কিন্তু অল দ্য আর্টিস্ট সবাই জানতো কিন্তু আমি বেসিক্যালি একজন আর্টিস্ট, অভিনেতা, এবং তারা সেই সম্মানটুকু দিত। জহির রায়হান সাহেবের কাছে আমি একদিন গেলাম, উনি তখন 1 নম্বর ফ্লোরে শুটিং করছে, শুনলাম উনি বিখ্যাত পরিচালক, তার আগে তার সংগ্রাম ছবিটা রিলিজ হয়ে গেছে, উনি তার বাহানা ছবি শুটিং করছে। তো আমাদের ওনার একজন এডিটর ছিল ইনাম ভাই, কারণ সবার সঙ্গে কিন্তু আমার খাতির হয়ে গেছে, যেহেতু সহকারী পরিচালক। উনি আমার সঙ্গে আলাপ করে দিল, তো আমি তাকে বললাম যে এরম ভাব আমি অভিনয় করতে চাই, আমার একটা সুযোগ দেন। হিরো হওয়ার কথা বলিনি কিন্তু, আচ্ছা। আমাকে জানি, আমার টার্গেট ছিল ছোট থেকে আমি আস্তে আস্তে যাবো। যেমন ঢাকা শহরে বহু পরিচালকের ছবিতে আমি ছোট এক সিনের পাঠ করেছি, আধা সিনের পাঠ করেছি। পরবর্তী পর্যায়ে সেই সব পরিচালকদের সঙ্গে আমি কিন্তু হিরো হয়েছি। কামাল আহমেদ সাহেবের ছবিতে এক সিনের পাঠ করেছি, মুস্তাফিজ সাহেবের ছবিতে পাঠ করেছি, ক্যাপ্টেন সাহেবের ছবিতে পাঠ করেছি, সালাউদ্দিন সাহেবের ছবিতে আমি অভিনয় করেছি ছোট ছোট করে, ফেক ওস্তাকার লেন, কারবো, নজরুল ইসলামের ছবি কাটবো, বেবি ট্যাক্সিওয়ালা কাজ করেছি। তো জহির সাহেবের কাছে আমি বললাম, তো উনি আমাকে বললো যে ঠিক আছে, আপনি আমার রোববার দিন বাড়িতে আসেন। তা আমি রোববার দিন ভোরবেলা তার বাড়িতে গেলাম, কায়েকটির বাসায়। উনি আমাকে দেখলেন, অবজার্ভ করলেন, করে বললো যে ঠিক আছে, আপনি নেক্সট উইকে একটু দাড়ি ঠাড়ি না কেটে, তো দাড়ি ঠাড়ি না কেটে শেপ টেপ না করে আবার আসেন। গেলাম, উনি তখন ওনার প্রজেক্ট করে বাহানা ছবি শেষ পর্যায়ে 1000 বছর ধরে ছবিটা উনি করাতে ওনার মাথায় আছে, যেহেতু ওনার উপন্যাস। হ্যাঁ, বললেন যে আমি আপনাকে আমার এই ছবিতে জলিলের ক্যারেক্টার নায়কের চরিত্র দেবো। আমি তো একদম আকাশ থেকে পড়লাম, দেখে থেকে বললো। যাই হোক, বাহানা ছবি নিয়ে তখন একটা ঝামেলার মধ্যে পড়ে গেল, ওই ছবিটা বন্ধ হয়ে গেল। আমি তখন নিজেকে সারভাইভ করার জন্যে, সত্যি কথা বলতে কি, ঢাকা শহরে টিকে থাকার জন্য, কারণ আমি একটা জিদ করে চলে এসেছিলাম কলকাতা থেকে, যে আমি চলে যাচ্ছি। ভাইরা মানা করেছিল, কারণ আমার আল্লাহর রহমতে দেশের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু আমি তাদের কাছে কোনোদিন বলিনি যে আমাকে সাহায্য করো। আমি এসেছি
ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া থাকা, এখনকার বাড়ি ভাড়া না, তখনকার দিনে ওই 300 টাকা বাড়ি ভাড়া মানে বিরাট ব্যাপার। জি টেলিভিশনে আমি তখন ওই যে ঘরোয়া নাটকটা শুরু করলেন জওয়ার আলী খান, সাপ্তাহিক নাটক, ওই যে এটা পাবলিসিটি বেস করে নাটকটা, জি ওটাই আমাকে মোটামুটি সেভ করলো। তখনকার দিনে 70 টাকা সপ্তাহে পাওয়া মানে বিরাট ব্যাপার। একটা ভীষণ সংসার খুব সুন্দর করে চলে তারপর যাওয়া, আমি স্যার। কষ্ট করেছি, এবং কষ্ট না করলে কিন্তু স্যার কষ্ট কখনোই করেছি ফলাফল ওই মেলে না। টাকা দিয়ে আমার স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে। জি তখন এই করছি যখন খুব ব্যস্ত আছি, প্লাস ছবি তো তখন আমি সহকারী পরিচালক হিসেবে কাজটা প্রায় দেখলাম, ওটা আমাকে খুব একটা আস্তে আস্তে আমি একটু সবার একটা আস্থা অর্জন। অভিনয় থেকে ডিরেল হয়ে যাচ্ছি, আমি ছেড়ে দিলাম। আচ্ছা পরমানা ছবিটা শুরু হলো কামাল আমার হিসেবে, তখন ওর থেকে আমি ছেড়ে দিলাম। তো স্যার আসলে এই যে কষ্ট এবং সংগ্রাম, এই কষ্ট না হলে যেটা হচ্ছে যে তখন যদি এই কষ্টটুকু না করতেন, দেশের মানুষ আপনাকে আসলে প্রত্যেকটা আজকে জীবন বিখ্যাত যত শিল্পী আছে। স্যার এখানে একটু আপনার সংসার আলাপ শুনতে চাই যে সেই 1962-তে মাত্র 19 বছর বয়সেই সঙ্গে যাকে পেয়েছিলেন, আপনার এই সমস্ত পথ চলার যিনি সাক্ষী, সেই মানুষটি সম্পর্কে একটু শুনি আপনার কাছ থেকে। আমার সাক্ষী, আমার জীবনের পার্টনার, 62 সালে তারে পাই, বিয়ে করি পারিবারিক চাপে, যেহেতু নাটক করে বেড়াতাম তাদের ভয় ছিল। আমি কিন্তু খুব কনজারভেটিভ ফ্যামিলির ছেলে, জি তো ভাই বোনদের সন্দেহ ছিল যে আমি কোথায় কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলি নাকি। তো জোর করে বিয়ে দিলাম, আমি বিয়ে দাও কিন্তু আমি নাটক ছাড়বো না। তখন থেকে আজ পর্যন্ত এই মহিলা আমার জীবনের একটা বিরাট অংশ তো জুড়ে আছেই। সে সুন্দর আমারে 4টে বাচ্চা দিয়েছে, 5টা বাচ্চা, সংসার সামলাচ্ছে। তা আমার কেরিয়ারে আসলে আমি আজকে এখানে এসেছি, আবার তো একটা জগৎ এদিকে আছে, কিন্তু আমার ফ্যামিলিটা যদি আমার ওয়াইফের দান মানে অস্বীকার করার তো কোনো উপায় নেই, তার উপরে যদি কিছু থাকে। কারণ আমার ওয়াইফের সহযোগিতা আমি না পেলে এখানে আসতে পারতাম না। সে আমাকে সবসময় চেষ্টা করতো আমি যেন পিসফুলি, আমি একটা সময় কিন্তু বীতশ্রদ্ধা হয়ে গেছিলাম, মানে খুব অভাব পড়ে যখন, যে চলো ফিরে যাই, কলকাতায় ফিরে যাই আবার। জি সেই একমাত্র বলে যে না, তুমি যখন এসছো জিত করে তুমি পারবে, দেখো চেষ্টা করো। তার সে আশা, সে তখন বহুত কষ্টে আমার সংসার চলেছে। এর বিদেশে এসে কেউ নেই আমার এখানে, খুব অভাব অনটনের মধ্যে, কিন্তু সে কোনোদিন নার্ভাস হয়নি। পরবর্তী পর্যায়ে যখন আমি নায়ক হলাম, পপুলার হলাম, সব দিক থেকে যখন আমি স্টাবলিশ হলাম, তখন কিন্তু সে সেই লক্ষ্মী আমার প্রফেশনে কোনোদিন ইন্টারফেয়ার করেনি। আচ্ছা যেমন সে কোনোদিন আমার গ্ল্যামারের লাইনেও যায়নি। আমার 2000 সাল আগে আমার সঙ্গে কেউ ছবি তুলতে পারেনি আমার ওয়াইফের। আমার ওয়াইফ বলতে আরে আমার সঙ্গে ছবি তুলবেন কেন, মানে কোনো ছবি তুলবেন তো, সাংবাদিক হ্যাঁ ছবি তুলতে কোনো পারেনি। সাংবাদিক ছবি তুললে আপনারা নায়িকা না দাঁড় করান, আমি তো তার বাড়ির নায়িকা, কোনো পার্টিতে যেত না। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে কেন যাও না, তো বলছে দেখো তুমি গ্ল্যামারের লোক, কত মহিলা আসবে, কত নায়িকা আসবে, সেখানে আমি গেলে তো তোমার গ্ল্যামার কমে যাবে। তো এই যে তার ত্যাগ, অক্লান্ত পরিশ্রম করেছে আমার সংসারের জন্যে। আমি যেমন একদিকে আমার চলচ্চিত্র নিয়ে করেছি, সে তার আমার সংসার নিয়ে করেছে, ছেলে মেয়েদের মানুষ করেছে। তো লক্ষ্মীর দান নায়করাজের পেছনে 60 ভাগ বলা যায়। আর আমার ছিল কষ্ট, আমার ছিল ত্যাগ, আমার ছিল টার্গেট, আমাকে টার্গেটে যেতে হবে। আসলে একটি মানুষ যদি বাড়িতে শান্তি পায়, জি শান্তিতে থাকে, তার অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারে না। আমার ওয়াইফের বেলায় একটাই কথা, যে তার নাম লক্ষ্মী, তার নাম তো লক্ষ্মী আমি দিয়েছি, জি আমি সেটাই অরিজিনাল জানতে হচ্ছে চাচ্ছিলাম। খায়রুন্নেসা। জি আমি তার বিয়ের রাত থেকেই তার লক্ষ্মী বলা শুরু করেছি। তো সে আমার জীবনে একটা বিরাট ব্যাপার। অবশ্যই, এবং ঘরের লক্ষ্মী যদি লক্ষ্মী হয়ে বিরাজ না, না তার যে করতেন, বললাম তার জি, স্যাক্রিফাইস, জি সে কিন্তু কোনোদিন আমার ইন্টারফেয়ার করেনি। এবার আমি বলছি যে আমার নায়িকারা বাড়িতে যখন আসতো, তাদেরকে কিন্তু সে আলাদা চোখে দেখতো, খাতির করতো, স্নেহ করতো। আমার বাড়ি থেকে অনেক সময় আউটডোর শুটিংয়ে যাবো, নায়িকা আমার বাড়িতে আসছে, আমরা এক গাড়িতে যাচ্ছি, এই নায়িকাগুলোও তাকে ভাবি বলে এমন ভাবি আমরা নাস্তা খেয়ে যাব, এবং তাদের ডিমান্ড অনুযায়ী আমার ওয়াইফ নাস্তা করে নিত। আমার ওয়াইফ ভালো মাংস রান্না করতে পারে, শুটকি মাছ রান্না করতে পারে, ওরা জানতো। কিছু কিছু নায়িকা আছে এসে বলে আপনার শুটকি মাছ তো খাই না অনেকদিন, আপনি রান্না করে রাখবেন, রেখেছে। কেউ পান্তা খেতে চেয়েছে, ভদ্রলোক পান্তা বানিয়ে দিয়েছে নায়িকাকে। তো এটা আমি জীবনে ভুলবো না। তো তাহলে একজন
কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের এই সফলতার পেছনে আমরা ধরে নিতে পারি ভাবির অবদান নিঃসন্দেহে। অবদান মানে কি, অবশ্যই। সিংহভাগ। সিংহভাগ আসলে এমনটাই হওয়া উচিত। প্লাস আমার ছেলেরাও আছে, আমার ছেলেরা মেয়েরা তারাও আমার প্রফেশনকে এত শ্রদ্ধা করে। দুজন তো এসছে অভিনয় করছে, একটা মেয়ে অভিনয় করেছে, কিন্তু আমার পুরো পরিবার চলচ্চিত্র শিল্পকে তারা এত শ্রদ্ধা করে ভক্তি করে, তাদের নামে কেউ বদনাম করতে পারবে না। এবং এখনো পর্যন্ত বাবা কিভাবে ভালো থাকবে এই চিন্তা তাদের। এটাই আসলে শ্রদ্ধাবোধ, এটা ভালোবাসা। মাশাআল্লাহ, আমার জামাই একটা পেয়েছি, সেও একবারে আমার ফ্যামিলি মেম্বার। আমার জামাই বলে কথা না, আরেকটা ছেলে। হ্যাঁ, আমার আরেকটা ছেলে। তো আমাদের পরিবারে আমার নাতি নাতনি, আমার এখন 9টা নাতি নাতনি, ওরে বাবা। তার মধ্যে ইউনিভার্সিটি চলে গেছে 2জন। তো এত সুন্দর পরিবার নিয়ে আমি আছি, আমার জীবনের কিছু চাওয়া অপূরণ নেই। আর সবচেয়ে হচ্ছে এই বয়সে এসে পারিবারিক শান্তিটা, আমরা তো একসঙ্গে আছি সব, এটা আল্লাহর দান। প্লাস আমরা স্বামী স্ত্রীর চেষ্টা ছিল, আমার ছেলে, ছেলের বউরা, নাতি নাতনিরা, আমরা তো একটা অদ্ভুত সুন্দর জীবন যাপন করছি। এবং এর কিন্তু ওই একটাই লোক, দ্যাট ইজ লক্ষ্মী। বাহ, চমৎকার লাগছে স্যার। একদম অন্যরকম একটা সকাল কাটাচ্ছি নিঃসন্দেহে। একটি আদর্শ পরিবারের গল্প শুনে আমরাও স্বপ্ন দেখছি তেমনটাই। স্যার, এবার একটু জানতে চাইবো যে ঘরে যে শান্তির বার্তা নিয়ে বয়ে যাচ্ছেন এবং একটা শান্তির পরিবেশ বইছে, এবং আপনারা জাতিসংঘের দূত হয়েও কিন্তু আপনি কিছু ভালো কাজের সঙ্গে জড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই জায়গাটা নিয়ে একটু শুনতে পাবো? জাতিসংঘের দূত হিসেবে আমি তো 5বার কাজ করেছি, গুডউইল অ্যাম্বাসেডর জি। ইউএনএফপি এর হয়ে। তাদের যে দায়িত্বটা আমার উপরে ছিল, রুরাল এলাকায় গ্রামে গঞ্জে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করা, জি। বাচ্চা হওয়ার সময় তাদের ক্লিনিকে যাওয়া, জি। তারপরে বাল্য বিবাহ বন্ধ করা, এই 3-4টে সাবজেক্ট আমারও ছিল। আমি কাজ করেছি এবং ইনশাল্লাহ যতদিন আমি কাজ করেছি, যেখান গেছি, সে রাজশাহী থেকে শুরু করে এদিকে সিলেট থেকে শুরু, যেখান গেছি আমি সাকসেসফুল হয়েছি, কাজ করেছি। যেহেতু এই লোকগুলো আমার ভালোবাসতো, অবশ্যই। এরা যখন এই দাঁড় করাতো 1000-2000 লোক আসতো, তার মধ্যে মহিলারা ম্যাক্সিমাম থাকতো, তাদের বোঝাতাম যে, আমি বিশেষ করে পুরুষদের বক্তব্য দিতাম। আমার স্লোগান ছিল এটা, যে একটি পুরুষ কিন্তু, এটা মহিলা যখন বাচ্চা হবে তার দায়িত্ব শেষ, মহিলা প্রেগনেন্ট হলো পুরুষের দায়িত্ব শেষ। বিশেষ করে গ্রামে গঞ্জে তারা তার কোনো খবরই নেয় না, নানি দাদিরা নিয়ে আসছে, দায়ী আনছে, এই বকাগুলো দিতাম যে আপনি বাচ্চার বাপ, আপনি বাচ্চার জন্য দায়ী। তো আপনাদের স্ত্রীকে আপনারা লোকাল ক্লিনিকে কেন নিয়ে যান না? 3 মাস পর থেকে তাদের কেন চিকিৎসা করেন না? বাচ্চা হওয়ার সময় কি লজ্জা আপনাদের, আপনার ওয়াইফকে নিয়ে গিয়ে ক্লিনিকে বাচ্চা করান, সেখানে আমাদের লোকজন আছে। এইগুলো তাদের দিতাম এবং তারা স্বীকার করতো যে হ্যাঁ আমাদের লজ্জা না, কারণ লজ্জায় বলতো না। নানি দাদিরা এগুলো, মাতৃত্বের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। নানি দাদিরা এগুলো করতো। এই বলতাম বাল্য বিবাহ, এটা তারা বলছে সুফল খানিকটা হয়েছে, চেষ্টা এখনো করছি। আর আমি এখন ইউএনএফপিতে নাই, তারপরে যেখানে যাই সুযোগ পেলে এই গানগুলোই গাই আর কি। আজকে একটু গান শোনাবেন স্যার? গান না মানে ওই গান আর কি, ওদের স্লোগানগুলো। কাজ হয়েছে, কিছু কাজ হয়েছে, দুঃখ কিছু আছে। বহু জায়গায় আমাদের ক্লিনিক করে দিয়ে এসছি আমরা, ইউএনএফপি এর তরফ থেকে সরকারি লোকজন থাকে দেখাশোনা করার জন্য। তো সেখান থেকে ওই যে আল্ট্রাসোনোগ্রাফ মেশিন চুরি হয়ে যাচ্ছে, এক্সরে মেশিন চুরি হয়ে যাচ্ছে, এসব আছে। তারপরে স্বাস্থ্য বিভাগকে আমরা বলেছিলাম, একটু সচেতন হয়েছে তারা এখন। আচ্ছা, যাক, আসার কথা। স্যার, কথা হচ্ছিল যে পরিচালক এই সত্যার পেছনে অভিনয়ের জায়গাটা আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছিল, তারপর আপনি কিভাবে সেখান থেকে উঠে উঠলেন? বললাম তো যে তখন আমি ঘরোয়া নাটকটা নিয়ে আছি, তখন আমি তখন দেখলাম যে না, আমি যদি এখন সহকারী পরিচালক হিসেবে আরো কিছুদিন কাজ করি, তাহলে আমাকে ডাইরেকশন লাইনে চলে যেতে হবে। তখন আমি ছেড়ে দিলাম, দিয়ে তখন আমি নাটক করছি আর স্ট্রাগল করছি, ঘুরে বেড়াচ্ছি ডোর টু ডোর। তখনই আবার জহিরান সাহেব আমাকে একদিন ডাকলেন, আমি গেলাম। স্টেট বললো, আরে মানুষ আপনি খুঁজে বেড়াচ্ছি, আপনি তো নায়ক করেছি। আমি তো একদম আকাশ থেকে বললাম ডাইরেক্ট নায়ক, এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি, কারণ তখন আমার সামনে আমার সিনিয়র অনেক নায়ক ছিল। বলে আমি বেহুলা করছি, এই ছবিতে আপনি হিরো। সুচন্দা তখন হিরোইন, সুচন্দা আমার তার আগে একটা ছবি রিলিজ হয়েছে কাগজের নৌকা, এবং উনি বেশ হিট হয়ে গেছে বেশ। তো আমি তো একদম মানে ইমোশনাল হয়ে গেলাম। মনে আছে আমার এখনো, সাইনিং মানি পেয়েছিলাম 500 টাকা। তখনকার দিনে বিরাট ব্যাপার। শুরু হলো বেহুলা,
তার মাঝখানে অনেক কথা ছিল। প্রোডাকশন গ্রুপ যেটা স্টার ছিল তাদের পছন্দ ছিলাম না আমি, কিন্তু জয়রান সাহেব বলছে আমি এই ছেলেটাকে নিয়েছি, একে নিয়ে করতে হবে। শুরু করলাম, বেহুলা শেষ হলো, রিলিজ হলো, এবং অপরার ইচ্ছে। জি। তখনকার দিনে ছবিটা সিলভার জুবলি পার করে গেল। তখন সিলভার জুবলি কিন্তু একটা হলে যদি 25 সপ্তাহ চলে তাহলে সিলভার জুবলি হিট হয়ে গেল। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পেছন ফিরে তাকাতে হয়নি ঠিক বলবো না, যেহেতু মাইথোলজিক্যাল ছবি, জি। কম্পিটিশনের বাজার, তখন ইন্ডাস্ট্রিতে কথা হলো যে হ্যাঁ ঠিক আছে, চলে গেছে মাইথোলজি ছবি টবির জন্য রাজ্জাক সাহেব, ঠিক আছে। আমি খুব ভেঙে পড়লাম। আমি জয়রান সাহেবের কাছে গিয়ে বললাম, পরে এটা চিন্তা করছেন কারণ আমি তো নিয়েছি, আপনার তো স্ক্রিন টেস্ট হলো। তো তখন আমার উনি আনোয়ারা ছবিটি শুরু করলেন, একদম আলাদা ছবি, সে খুব উচ্চমানের ছবি। আনোয়ারা ছবিতে গেলাম আমরা, সিরাজগঞ্জে পুরো ছবি শেষ করে তখনই সুমিতা দেবী জয়ী সাহেবের ওয়াইফ, উনি তখন শুরু করছেন একটা আগুন নিয়ে খেলা, আমাকে নেবে না। আমি খুব জয়ীর ভাই সুপারভিশন, জয়ীর ভাইয়ের সঙ্গে খুব তর্কাতর্কি হলো যে কেন নেবেন না, কারণ না এটা তোমার ওই ফক টক ছবিতে চলবে, রাজ্জাক সাহেব সোশ্যাল ছবিতে হবে না। জয়রান সাহেব তখন যদি ঘাবড়াবেন না, সবাই একদিন আসবে। আউটডোরে গেলাম, কেমনে কেমনে যেন পরে তারা ডিসিশন নিলাম যা আগুন নিয়ে ছবি, খেলার ছবি, নায়ক রাজ্জাককে দেবে। সুবিদেবী সিরাজগঞ্জে গেল, জয়ী সাহেবের কাছে আমাকে চাইলো, জয়ী সাহেব বললো যে আমি তো শুটিং করছি। তখন আমি ছবিটা সিরাজগঞ্জে শুটিং করে আবার ঢাকলে শুটিং করে, আগুন নিয়ে খেলা। বাংলা চলচ্চিত্র শিল্পের এবং আমার জীবনে এবং বাংলা চলচ্চিত্রের জন্য আগুন নিয়ে খেলা হচ্ছে মাইলস্টোন। টোটাল সোশ্যাল গল্প, ফ্যামিলি সেন্টিমেন্ট, স্টুডেন্ট ক্যারেক্টার। জি। এই ছবি করার পরে আমাকে আর সামনে বাইরে তাকাতে হয়নি। আমার সেকেন্ড থার্ড ছবিও, এই ছবিটাও সিলভার জুবলির ওপরে চলে গেল। তখন আমি আর যেটা বলেন, তারপর আমি কন্ট্রোল করতাম। আমি জহিরান সাহেবের ছবি এবং দু একটা ছবি অফার আসছে, কিন্তু আমি যে না, ছবির ভিড়ে হারাতে চাই না, কন্ট্রোল করে ছবি শুরু করলাম। সুভাষ দত্তের আবির্ভাব করলাম, আগুন নিয়ে খেলার পরে ইটস বিকাম সুপারহিট। তারপরে তো ময়নামতি থেকে শুরু করে বহু ছবি, এবং সবের পেছনে আমার জহিরান সাহেবের অনেক দান আছে। তিনি আমাকে গাইড করতেন এবং তার কথা ছাড়া কিন্তু আমি চলতাম না। প্লাস আমার নিজের গার্জেন নিজে, তো আমার তো কোনো গার্জেন নাই জহিরান ছাড়া। তারপরে তো আর লাইনে ভাই তাকাতে হয়নি মানে কি, তাকিয়েছি। যেহেতু একটা খ্যাতি যখন এসে যায় তখন প্রত্যেকটা শিল্পীকে এমন সাবধান হয়ে থাকতে হয়, তো দায়িত্ববোধ চলে যেটা আসে। আমি করেছি। আর তখন আমার টার্গেট ছিল উর্দু ছবির বিরুদ্ধে, উর্দু ছবি বন্ধ হতে হবে। কারণ এবং আস্তে আস্তে আসলে তাই 2-3 বছরের মধ্যে যারা উর্দু ছবি বানাতো তারা বাংলা ছবিতে ফিরে এলেন। শ্রদ্ধেয় কাজী জয়ী সাহেব উর্দু ছবি, তিনি বাংলা ছবিতে এলেন। নয়নতারা করলো, তারপরে তার হলো ময়নামতি করলাম, অবুঝ মন, মধুমিলন, আরও যারা মুস্তাফিজ সাহেবের মতো লোক যারা উর্দু ছবি করতেন তারা বাংলা ছবিতে এলেন। আমি তার পায়েল ছবি করলাম, ক্যাপ্টেন এহতেশামের মতো শ্রদ্ধেয় ব্যক্তিরা, কিন্তু এরা ভালো পরিচালক। জি। তিনি পিচ ঢালা পথ করলেন এবং তার বাংলা ছবি শুরু হয়ে গেল। একদম রাতারাতি বলা যায় উর্দু ছবি এখান থেকে বিদায়। উর্দু ছবি এখানে তো আর কোনো প্রোডাকশন হতো না, এবং ওখানকার উর্দু ছবি তখন কিন্তু এখানে, কারণ আগুন নিয়ে খেলা এবং এর পরপর কয়েকটা ছবি এতটুকু আসা, আবির্ভাব দেখার পরে এখানকার দর্শকরা জানলো যে বাংলা ছবি হয়। আর আমার যেটা হলো স্টুডেন্ট সমাজ বা মধ্যবিত্ত উচ্চবিত্ত যারাই ছিল, তারা তখন আমাকে একটা অন্য ইমেজে দেখলো যে না, এই ছবিতে দেখা যায় তো আমাদেরই ছেলে, আমাদেরই মতো। স্টুডেন্টরাও মনে করছে, ওরা বলছে এই যে গ্রহণ করলো যারা, এরপরে বাংলা ছবি ফ্লারিশ হয়ে গেল। পরিশ্রম করেছি আমি, আমার সঙ্গে শিল্পীরা আরও ছিল, শ্রদ্ধেয় শিল্পী যারা যারা ছিল তাদের স্নেহ ভালোবাসা নিয়ে আনোয়ার হোসেন, ফতে লোহানি, তারপরে খলিল ভাই, এরা আরও ছিল যারা আমার সঙ্গে কাজ করেছে, রোজি সামাদ, রানী সরকার, সুমিতা দেবী। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের। গল্পের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়ে যাচ্ছে দীর্ঘ প্রায় 50
5 দশক, আমরা ধরে নিতে পারি প্রায় 50 বছর তিনি চলচ্চিত্রের সঙ্গে রয়েছেন। কখনো তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, তিনি এগিয়েছেন বীর দর্পে। কিন্তু আমাদেরকে কিন্তু পেছন ফিরে মাঝে মাঝেই তাকাতে হয় যে কত অসাধারণ চলচ্চিত্র, কত সুন্দর সৃষ্টিগুলো আমাদের পেছনে অবস্থান করছে। আপনার কেমন লাগছে পুরনো এই ছবিগুলো? সব স্মৃতি মনে পড়ছে। ভালো ভালো ছবি রয়েছে এর মধ্যে অনেক। এর মধ্যে যেমন বেশ কয়েকটা ছবি আছে যেগুলো আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, যেমন কি যে করি, যেটা ওই ছবিতে প্রথম আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আরো ভালো ভালো ছবি আছে এর মধ্যে, যেমন আলোর মিছিল আছে, ওটাও পুরস্কার পেয়েছিলাম। স্মৃতি মনে পড়ছে সব। এর মধ্যে অনেকে নাই, চলে গেছে, অনেকে আছে, অনেকে অসুস্থ হয়ে বাড়িতে আছে। ভালো লাগে আমার। আজকে এই 70 বছর বয়স পার করলাম, অনেক অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। এগুলো যখন দেখি আমারও কালেকশন আছে, ভালো লাগে। ছোটবেলা মনে পড়ে, আমার এই ইন্ডাস্ট্রির প্রথম দিকের কথা মনে পড়ে। আজকে এইসব চলচ্চিত্রগুলো এক একটা, যেসব ছবিগুলো দেখলাম মাইলস্টোন। তো আজকে এই মুহূর্তে এসে চলচ্চিত্রে যে আমাদের কি পরিশ্রমটা করেছি আমরা, আমার সিনিয়ররা মিলে, যারা ছিল পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, একটা পর্যায়ে নিয়ে চলে গেছিলাম আমরা। আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পকে একেবারে পিক আপে নিয়ে গেছিলাম, সর্বোচ্চ জায়গায়। আজকে এই মুহূর্তে এসে চলচ্চিত্র শিল্পের যে অবস্থা, যে অবক্ষয়, দুঃখ লাগে। কি করেছিলাম, কি রেখে যাচ্ছি, কি হবে, এইটাই মাঝে মাঝে খুব বেদনা পীড়া দেয়। বাকি ইনশাল্লাহ আমরা আশা করি ভালো হবে। ভালো। জি স্যার, আমরাও আশা করি। তবে আপনি যেমনটি করে বলছিলেন তখন, যে যখন আপনারা শুরু করেছিলেন তখন উর্দু ছবির সাথে আপনারা যুদ্ধ করেছেন, এবং ভিনদেশি ছবি যখন এই দেশ ছেড়ে গেল তখন নিজের দেশের ছবির সময় আর নিজের দেশের এই সৃষ্টির সময়গুলোতে যখন নিজেরাই আবার কিছু অপসংস্কৃতি জুড়ে দিই, তখন কষ্ট লাগার কথাই। কষ্ট লাগে মানে কি, আজকাল রাইটাররা নাই বলা চলে। সঙ্গীত পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, যেন হঠাৎ করে কেমন একটা টেন্ডেন্সি এসে গেছে যে ধরো মারো শেষ করে দাও। তখন তা ছিল না। আমাদের সময়তে আমরা পরিশ্রম করতাম, চেষ্টা করতাম কি করে ভালো ছবি করা যায়। যেসব পরিচালকরা ছিল তারা দিনরাত পরিশ্রম করতো, অভিনেতা অভিনেত্রীরাও পরিশ্রম করতো ভালো কিছু করার জন্য, পয়সার পেছনে না। এখন ইন্ডাস্ট্রির টেন্ডেন্সি হয়ে গেছে, না ঠিক আছে ওই বিদেশি ছবি আছে, না আমি বলে দিই ব্যান্ডাজি ছবি আছে, বোম্বে ছবি আছে, মারো সিকোয়েন্সগুলো লিখে দাও, করে দাও, হয়ে গেল। আমাদের কালচারের বাইরে, আমাদের সব কিছুর বাইরে। ভালো ছবি যে হচ্ছে না তাও বলবো না। কিছু ভালো ছেলে এসছে, আমি তাদের সত্যি রেসপেক্ট করি, স্নেহ করি। তারা কিছুই করতে পারছে না, কিন্তু তারা ভালো ছবি করে যাচ্ছে। এবং তারা সিনেমা হলে ছবি চালাতে পারছে না, বাধ্য হয়ে তারা টিভিতে চালাচ্ছে, নানান জায়গায় নিয়ে চালাচ্ছে। তাদের একটা টেন্ডেন্সি আছে। এই টেন্ডেন্সিটা যদি থাকে এবং আমাদের টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে যদি এসে যায়, আবার ফিরে দাঁড়াবার দিন এসে। এবং ভালো ছবি দেখে না বলে একটা কথা আছে, কিন্তু ভালো ছবি ওরা দিতে পারি না। তো ভালো ছবি দিতে পারলে কেন দেখবে না? দেখেছে না গত 4-5 বছরে ভালো ছবিগুলো তো চলছে। আসলে আমাদের দৈনতা, আমরা ভালো কিছু বানাতে পারছি না। আমরা শর্টকাট কি করে একটা ছবি শেষ করব, একটু বেশি মুনাফা করবো, এই টেন্ডেন্সি এসে গেছে। প্লাস আমাদের সিনেমা হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। এখানে তো কোনো ভদ্রলোক ছবি দেখতে যেতে পারে না। এটা সরকারের দায়িত্ব। কারণ পৃথিবীর সব দেশেই কিন্তু সরকারের তো কোনো নজরদারি থাকে সিনেমা হলগুলোকে যেন তারা মেনটেন করে, নাহলে লাইসেন্স ক্যান্সেল হবে। প্লাস যেখানে সিনেমা হল থাকবে সেখানে যদি কেউ মাল্টি স্টোর বিল্ডিং করতে যায়, প্রথম সিনেমা হল করতে হবে, তারপরে বিল্ডিং করতে হবে। আচ্ছা, আমাদের পাশে ভারতে তাই আছে। যার জন্য ওরা সিনেপ্লেক্স গুলো করছে, তাদের ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা ডিজিটাল ছবি বানাচ্ছে, সিনেপ্লেক্সে চালাচ্ছে, প্রিন্টের ঝামেলা নেই। আমার দেশের সরকারের পর থেকে যেন আমরা কেমন একটা সৎ ভাই হয়ে গেছে আমাদের প্রতি। সরকার যেন ওটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল বা আছে বা থাকবে, ওটা চিন্তা করার কিছু নেই, চলতে চলে যাক, না চললে কিছু যায় আসে না। আসলে আমরা এই মুহূর্তে একটু মৃদুল আমরা বলে দিতে পারি, যেহেতু আমরা রাঙা সকালে রয়েছি, যে কর্তৃপক্ষ যারা দেখছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে এই সৎ ভাই আচরণ ভুলে নিশ্চয়ই আপন ভাইয়ের একটু আচরণ আমাদের চলচ্চিত্র জগতেও পড়বে। আমরা একদম কোণঠাসা। এই যে
নানান দিকে টাকা পয়সা দেওয়া আছে ভালো করার জন্য, ভালো করার জন্যে। আমরা শুনছি আমাদের সেই ভালো করার জন্য এত টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কিচ্ছু নেই। আমরা সেই 1942 টাইপের ক্যামেরা নিয়ে এখনো কাজ করছি। ওই সাউন্ড সিস্টেম আছে, কোথায় চলে গেছে ওয়ার্ল্ড? ডিজিটাল সাউন্ড এসে গেছে। আমি সরকারের প্রতি শ্রদ্ধার সঙ্গে বলছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বলছেন, ডিজিটাল তো প্রথম শুরু হয় উচিত ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, কারণ ডিজিটাল ছাড়া এখন কিন্তু পৃথিবীর কোথাও ছবি হচ্ছে না। কিন্তু আমরা সেই 35 নিয়ে বসে আছি, এদিকে চিন্তা নেই। বলছে যে ওই ক্যামেরা নতুন নাই, রেড ক্যামেরা নাই, ডিজিটাল সাউন্ড সিস্টেম একটা আমাদের দুর্ভাগ্য। কোনো একজন করে গেছিলেন, সেই সাউন্ড প্রজেক্টটা এখন পড়ে গোডাউন হয়ে গেছে। আমি কালকেই শুটিং করছিলাম, ওখানে দেখলাম যে দরজা জানলা ভেঙে পড়ে যাচ্ছে। এত লক্ষ টাকা, কোটি টাকা খরচা করে একটা ডিজিটাল সাউন্ড কমপ্লেক্স করা হচ্ছে। সরকারের কাছে একবার যদি তারা দেখে গিয়ে বাথরুমের দরজা, ফ্লোরের সিলিংয়ে সব কিছু পড়ে যাচ্ছে। আমি যতদূর জানি 10 থেকে 12 কোটি টাকা খরচা করে এটা বানানো হয়েছিল। কোনো কাজ হচ্ছে না সেখানে, সাউন্ড কমপ্লেক্সের নাই, কোথাও কিছু নেই। আমার ছবি বানাবো কি করে, ছবি দর্শক দেখবে কি করে? সাউন্ড কমপ্লেক্স একটা আছে, সেখানে কোনো সাউন্ড সিস্টেমই নেই, খারাপ। হাতে টেনে, দড়ি দিয়ে টেনে টেনে কাজ করা হচ্ছে। তো বললাম না, বইমাত্রীয় ভাব। আমরা যেন একটা সময় কিন্তু আমাদের এখানে চলচ্চিত্র শিল্পকে বেশ গুরুত্ব দেওয়া হতো। এখন আমরা গুরুত্ব হারিয়ে ফেলেছি, এখন নানান দিকে চলে গেছে। কিন্তু এটা যে একটা শিল্প, এটা যে দেশের জন্য কত গুরুত্বপূর্ণ শিল্প, সেটা যদি আমরা বোঝাতে পারতাম। বোধহয় আমরা বোঝাতে পারছি না। এখন যারা চলচ্চিত্র শিল্পে আমরা জড়িত আছি, বোঝাতে পারছি না। একসময় বুঝেছিল সরকার আমাদের ভীষণভাবে সাহায্য করত। তখন তো প্রতি বছরে 2-3টে ফেস্টিভ্যাল আমাদের পাঠানো হতো সরকারি খরচায়, যে যাও বিদেশে ছবি চালাও এবং বিদেশে কি ছবি বানানো হচ্ছে দেখে এসে আমাদের সেটা উন্নত করার চেষ্টা করো। এখন ব্যক্তিগত পর্যায়ে কিছু লোক ভালো ছবিগুলো নিয়ে বিদেশি কম্পিটিশনে যাচ্ছে, সম্মানও নিয়ে আসছে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আগে সরকার যে পর্যায়ে আমাদের এখান থেকে পাঠানো হতো, 15 জন 20 জনের ডেলিগেশন পাঠাতো সরকারের পয়সায় খরচা দিয়ে, এবং আমরা সুনামও অর্জন করছি। তখন একটা জায়গায় আমাদের ভালো ছবিও চলেছে। তো আমরা বললাম না, আমরা এখন কেন জানি এটা যে এতিম অবস্থায় আছি, এটা এতিম বলা যায় না। আসলে সেরকমটা হওয়া উচিত না, কারণ আপনারা চলচ্চিত্রের জন্য যা করেছেন, যে শুধুমাত্র মন প্রাণ দিয়ে অভিনয় করেছেন তা না, উর্দুকে হটিয়ে দেওয়ার জন্য আমরাও যুদ্ধ করেছি, আমরাও একটা টাইপের মৃত্যুর ঝুঁকি নিয়েও কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সঙ্গে আজকে যদি মুক্তিযুদ্ধ বলা হয়, স্বাধীন হচ্ছে দেশ, স্বাধীন বাংলাদেশ হয়েছে, এটা আমাদের কন্ট্রিবিউশন কম না। আমি একটা এক্সাম্পল দিতে পারি। মুক্তিযুদ্ধের দলিল হয়েছে এখানে জহিরান সাহেবের জীবন থেকে নেওয়া। অবশ্যই এই ছবি করার সময় আমরা যখন শুটিং করছি, হঠাৎ পাকিস্তান আর্মি পুরো 3 নম্বর ফ্লোর ঘিরে ফেলল। তারা শুনেছি আমরা এন্টি পাকিস্তানের কিছু করছে জহিরান সাহেব, গিয়ে সেখানে ঢুকে বলছে হু ইজ দ্য ডাইরেক্টর, ডাইরেক্টরকে উনি সামনে এসছেন, হিরোকে। তাদের ধারণা যে হিরো আর ডাইরেক্টরই সব, বাকিরা চলো আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে চলে গেল। জহিরান সাহেবকে আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে চলে গেল। 3 ঘন্টা সেখানে জহিরান সাহেবের সঙ্গে বাহাস, তর্ক বিতর্ক। তারা জহিরান সাহেব একটাই কথা বলছে যে তোমাদের তো কোনো আইন নাই, সেন্সার বোর্ড আছে। আমি কি ছবি বানাচ্ছি, সেন্সার বোর্ডে গিয়ে তুমি দেখবে, যদি আপত্তিকর থাকে তুমি ছবি ব্যান করবে। কিন্তু রানিং শুটিং এ তোমাদের যে কে বলেছে তর্কাতর্কি পরে, এবং লাস্ট বলেছে কিন্তু সাবধান, তুমি যদি কিছু করে থাকো ইউ উইল ইন ট্রাবল। আমরা 3 ঘন্টা পরে এই ছবি শেষ করলাম। দলিল, একটা রূপক গল্প, কিন্তু যুদ্ধের একটা দলিল। এটা ছবি শেষ হলো, সেন্সার গেল, ব্যান্ড হলো, আবার ফুল বোর্ডে গেল। তখন বাঙালি, আমাদের তো বাঙালি সেন্সার বোর্ডে তারা যথেষ্টই ছিল, ছবি আবার ছাড়া হলো। আলাপ হচ্ছিল জীবন থেকে নেয়া নিয়ে, সেই হ্যাঁ বললাম তো, এটা ছবি আমাদের চলচ্চিত্র শিল্পের যেমন একটা দলিল, স্বাধীনতা যুদ্ধের একটা দলিল। এটা পলিটিক্যাল সাবজেক্ট, কিন্তু মানে এত সুন্দর কাল্পনিক নিয়েছিল। এই ছবি শেষ যখন করলাম আর্মিরা, তখন আমাদের তখন সবই তো বাঙালি সেন্সার বোর্ড, ছবি সেন্সার বোর্ড ছাড়লো। ছবি রিলিজের 4-5 ঘন্টা পরে ছবি ব্যান্ড হলো। ছবি ব্যান্ড হলো, তখন বাঙালির একটা তো আছে 69-এর কথা, ছাত্র আন্দোলন। আমার মনে আছে একটা ছবিকে আবার পুনঃমুক্তি দেওয়ার জন্যে ছাত্র আন্দোলন হলো, স্লোগান হলো, মিছিল হলো, সরকার বাধ্য হলো ছবি রিলিজ করতে। এই হচ্ছে জীবন থেকে নেওয়ার গল্প।
যে জহিরান সাহেবের মাথায় কি ওনার স্ক্রিপ্ট, ওনার সব কিছু। রওশন জমিনের ক্যারেক্টারটা ছিল তখন স্টেট আইয়ুব খানের ক্যারেক্টার। আমি ছাত্র নেতা, আনোয়ার হোসেন পলিটিক্যাল লিডার, কিন্তু উনি কিভাবে নিয়ে গেছে একটা নির্যাতিত মানুষ, যার বোবা আতা ভাই যেটা ক্যারেক্টার, তাকে থামিয়ে রাখা হয়, তার বউ থামিয়ে রাখে, কথা বলতে পারবে না, এটা গান একটা গাইতে রূপক, পারবে না। আসলে রূপক। চলচ্চিত্রটা রূপক। এই ছবিটা যে স্বাধীনতা যুদ্ধের জন্য কতটা উপকার করেছিল, তো তখন আমরা পেরেছি, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এখন আমরা অনেক কিছু বলতে পারছি না চলচ্চিত্রে। আর বললাম না, আমরা তখন এফডিসিতে শুটিং চলছে, এফডিসির এমডি সাদিকুর রহমান সাহেব শুরু করে সবাই জানতো, এবং ওখানে পাকিস্তানিও কিছু লোকজন ছিল, তারাও জানতো যে ছবিটা কি হচ্ছে। আচ্ছা, কেউ কিছু বলেনি, চালা যান ছবিটা শেষ করেন। মানে 3টে ফ্লোরের মধ্যে কাজ চলছে রাত দিন। তো তখন এফডিসি আমাদের সাহায্য করেছে, সব কিছু এনে দিয়েছে। কিন্তু এখন বললাম না, আজকে চলচ্চিত্রের দিকে তাকালে সত্যি দুঃখ লাগে যে আমরা কি করলাম। আমাদের এখানে কত ভালো ভালো ছবি হয়েছে। স্যার ওইখানে একটা অসাধারণ চিত্রায়ন ছিল, আমার ভাইয়ের রক্তের আঙুল 21শে ফেব্রুয়ারি, সেটা কি? বললাম লাইভ শুটিং। বাঙালির তখন কি যে চেতনা, আমাকে জহিরান সাহেব বললো আপনাকে লাইভ শুটিং করতে হবে। আমি তখন গুলশানে থাকি, গুলশানের ভাড়া বাড়িতে। রাত্রে 12টার সময় ওখানে সব আর্টিস্ট, সুচন্দা, আমি, আনোয়ার হোসেন, রজিব, সবকে রেডি করে আমাদের নিয়ে গেল রাত্রে 3টে-4টের সময় হাইকোর্টের সামনে। তখন তারা তো লাইট দিয়ে শুটিং করা যাবে না, পাবলিক জেনে যাবে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তার যা রাস্তা ছিল, লাইট ছিল, তাতে আপনাকে বললো যে আপনি ওই যে মিছিলটা আসছে ওর মধ্যে প্রথম ঢুকে ফুলের তোড়াটা ধরবেন, আমি তো ওটা আমাকে মেরে ফেলবে। তাহলে আপনি রাজদাক হয়েছেন কি করে, গিয়ে বুঝিয়ে বলবেন। লংয়ের থেকে লংয়ে ক্যামেরা ধরা আছে, গ্যান্ডিনের থেকে একটা প্রভাত ফিরে আসছিল। জি, তো আমি গেছি, তো একটা হয়েছিল রাজ্জাক, আমি সবাই বললাম যে দেখেন আমাকে একটু সাহায্য করেন, ওইখানে জহিরান সাহেব ক্যামেরা নিয়ে আছে, শুটিং করব আমরা, লাইভ শুটিং। ছবিটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, ভাষা আন্দোলন থেকে শুরু, সব আন্দোলনের মধ্যে আছে। ওদের একজন লিডার ছিল, একজন সবাইকে বললো চুপ, আমাকে ফুলের তোড়াটা ধরে দিল, আরেকজন ধরলো। এই মিছিল ফলো করতে করতে আমরা শহীদ মিনারে গেলাম, ওখানে শুটিং করলাম। এখান থেকে আমাকে জহিরান সাহেব নিয়ে গেল আজিমপুর কবরস্থানে, জি, সালাম মার্কদের কবরে আমি শ্রদ্ধার জন্য দিচ্ছি, সমস্ত কিছু মানুষগুলোকে বোঝাচ্ছি, তারা বুঝছে। তখন বাঙালির একটা আলাদা চেতনা ছিল, একটা স্পিরিট ছিল। তারা বলছে যখন এই ধরনের ছবি হচ্ছে তো হয়নি। আমার ভাইয়ের রক্তের রাঙানি করে আমি শুটিং শেষ হলো, মাশাআল্লাহ সুন্দরভাবে। তখন পরিচালক বলল যে ছবি শুটিং শেষ, প্যাক আপ। এরপরে আমাকে আর আমার তখন আর মানুষের আর ধৈর্য রাখতে পারলো না, নিয়ে আমাকে দৌড়াদৌড়ি টানাটানি। একটা সময় আমি একটা কবরের মধ্যে পড়ে যাই আজিমপুরে, সেখান থেকে এরা কখন উদ্ধার করেছে আমি আর কিছু জানি না। কিন্তু মানুষের যে তার সাহায্য করেছে, ফিলিংস ছিল, দেশাত্মবোধ ছিল। এখন তো সেই 21শে ফেব্রুয়ারি দেখি না। এখন তো এটা কেমন যেন একটা গার্ড দিয়ে সব হচ্ছে। এটা তো সেই স্বতঃস্ফূর্ত 21শে ফেব্রুয়ারি দেখি না। আমার মনে আছে ফার্মগেট থেকে লোকে জুতা পরে যেত না 21শে ফেব্রুয়ারির দিন। এত সম্মান জানানো, তার মিছিলের পর মিছিল, গান গাইতে গাইতে যাচ্ছে, সেই রাত্রে 12টা থেকে শুরু হতো। আরে এসব দিন, সেই শ্রদ্ধাবোধটা এখন আমাদের নাই। আমরা এখন তো কি গান শুনছি, কি ছবি দেখছি, কি নাটক দেখছি, কই সেই বাঙালি? বাংলা ভাষাই তো ভুলে গেছি কেন আমরা। এখন তো টেলিভিশনের বদলতে আমাদের ছোট ছোট বাচ্চারা হিন্দি ছবির গান গাচ্ছে। তারা চিনছে কাদের? বম্বের আর্টিস্টদের। অথচ ওই সময় বাচ্চারা গান গাইতো মানে এইখানকার এই গান গাইতো, মানে সত্যসার গান, অমুকের গান, তমুকের গান, বাংলা গান গাইতো বাচ্চারা, তার সঙ্গে নাচতো। এখন তো নাই, তো বাঙালির তো কই। সব দিক থেকে আমাদের অবক্ষয় হয়ে গেছে। বিশ্ব সাংস্কৃতিক জগৎটা খুব ভাবে ড্যামেজ হয়ে গেছে আমরা। এটা হয়তো বলবে আমাকে যে আপনি তো সেই ব্রিটিশ ওই চিন্তাধারা আছে না, সংস্কৃতি। তাহলে তো আর রবীন্দ্রনাথ আজকে হারিয়ে যেত, নজরুল ইসলাম আজকে হারিয়ে যেত, তাই না? যদি আমরা আধুনিক হই। ওদিন একটা গান শুনছিলাম, কলকাতার গাওয়া, যাতে আমাদের কোনো দোষ নেই, আমাদের বাঙালির কোনো দোষ নেই, বাংলাদেশিদের। রবীন্দ্রসঙ্গীত নচিকেতা বোধহয় গেয়েছে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সে অদ্ভুত ভাবে একটা রবীন্দ্রসঙ্গীত, উলালা উলালা। আমার এই গানটা পিকচার হয়েছে, একটা নাটক। এমন এটা কি গান ভাই? বললেন রবীন্দ্রসঙ্গীত হবে।
বলে তো রবীন্দ্রসঙ্গীত অন্তত ভালো করে চালাও তো শুনি। উলালা উলালা দিয়ে সে কি পাগলা music হওয়ার দিয়ে- বাদল দিনকে পাগলা হওয়ার বাদল উলালা দিন, করেছে। হ্যাঁ, স্যার আমরা উলালা। এই প্রসঙ্গগুলো তার আসলে মানে আরো যে ফিরে কপাল আসা ভালো যে রবীন্দ্রনাথ বেঁচে নাই, থাকলে উনি সবকিছু ফেরত দিয়ে দিত। দীর্ঘ সময় পাড়ি দিয়েছেন, আপনার বানানো স্বরলিপি দিয়ে আজ নতুন প্রজন্ম এই চলচ্চিত্রে চলছে, কি মনে হয় নতুনদের দেখে? নতুনদের দেখে আছে ভালো। আমি তো বলছি যে ট্যালেন্ট নিয়ে আসে পৃথিবীতে অনেকে, সেটাকে ঘষা মাজা করতে হয়। এখন আমাদের সেই ঘষা মাজার কারিগরগুলো হারিয়ে ফেলেছি আমরা। ঘষা মাজার কারিগর নেই। এখনকার যারা এসছে তারা রেডিমেড চাচ্ছে, কিন্তু এখন মাশাআল্লাহ শিক্ষিত ছেলেমেয়েরা আসছে, সুন্দর সুন্দর ছেলেমেয়েরা আসছে। একটা সময় যখন আমরা ছিলাম ভীষণ অভাব ছিল মানে তখন কিন্তু একটা ওই যে ফিল্ম কেমন একটা উন্নাসিকতা ছিল, সেটা এখন নেই। কিন্তু এখন মিডিয়াতে ভালো ঘরের মেয়েরা আসছে, শিক্ষিত ছেলে মেয়েরা আসছে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে মেয়েরা এখানে কাজ করছে, পাইলট আসছে, পাইলট তার আসছে, চাকরি ছেড়ে ডাক্তার দিয়ে। এসে এখানে কাজ করছে। এ তো আমার কাছে অকল্পনীয়, কিন্তু আমরা তাদের ইউটিলাইজ করতে পারছি না। আজকে যারা এই জগতে আছে, মিডিয়াতে বা চলচ্চিত্রে আছে, তাদের কাছে, মিডিয়ারও কথা বলি, নাটকের মান আরো বাড়াতে হবে, ফিল্মের মান তো বাড়াতেই হবে। কিন্তু এখন একটা যে মিডিয়ার যে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, এতগুলো চ্যানেল, এই চ্যানেলগুলো যদি চেষ্টা করে এরা কিন্তু দর্শক বাড়াতে পারে। আচ্ছা, এরাও কিন্তু ভালো নাটক মানে ভালো ভালো মানে প্রোগ্রাম করে যদি দেয়, তারা কিন্তু এই মানে দর্শক তৈরি হবে। তো যারা আছে তাদের নিয়ে ঘষা মাজা করতে হবে। একটা বিল্ডিং তো এমনি তৈরি হয় না, জি। অনেক লোকের দরকার, অনেক কারিগরের দরকার হয়। তো সেই জন্য বলছি যারা আমরা আছি আমাদের চেষ্টা উচিত থাকবে যে আমরা এটা বানাতে হবে। ছেলে মেয়েগুলো আসছে ভালো, জি, এবং যাতে এটা হারিয়ে না যায়, এদিকে পিটাতে হবে, ঘষতে হবে, মাজতে হবে। নতুন ছেলে মেয়েদের কাছে আমার একটাই কথা, যারা আসছে যে কোনো মিডিয়াতে, জি, যে এসে যেন তারা না ভাবে যে আমি জয় করে ফেলেছি। এই লাইনে জয় করা বড় কঠিন। আমার বললাম না, আমি যখন 14 বছর বয়স তখন নাটক শুরু করেছি, এখন এই 70 বছর পার করেও আমি কিন্তু কাজ করে যাচ্ছি। আমার একটাই ভালোবাসা, আমার একটাই প্রেম, সেটা হচ্ছে মঞ্চ। ভালোবাসা ছিল, প্রেম এখন আমার হচ্ছে ক্যামেরা, প্রেম হচ্ছে আমার ইন্ডাস্ট্রির লোকের সঙ্গে। আমার দ্বিতীয় প্রেম আর হতে পারে না। এটা যদি প্রত্যেকটা ছেলে মেয়ে মনে করে, ব্যক্তিগত স্বার্থটাকে বিসর্জন দিতে হবে। ঘুম থেকে উঠে এই চিন্তায় থাকতে হবে শোয়ার আগে পর্যন্ত। আমি যেমন এখন ঢাকা শহরে এখনো পর্যন্ত কোথায় কত শপিং মল হচ্ছে, কোথায় কত নতুন নতুন রেস্টুরেন্ট আমি চিনি না, আমি জানি না। কয়েকটা 5 স্টার হোটেলে মাঝে মাঝে পার্টি থাকলে যাই, শখ করে কিন্তু খেতে যাই না, বিকজ আমার জগৎটাই তো আলাদা। আমি সবার সামনে মানে হতে পারি না। কিন্তু এখন আমরা কি করছি, সাধারণ মানুষের থেকে কিন্তু ওরা আলাদা হতে পারছে না। এরা গিয়ে সব কিছু মিলে তো ইমেজটা কোথায়, ইমেজটাকে ধরতে হবে। প্রথম একজন শিল্পীকে ইমেজ তৈরি করতে হবে। তো আজকে তোমরা যারা এখানে কাজ করতে এসছো, ত্যাগ করার চেষ্টা করো। যদি ত্যাগ করতে পারো, নিজের স্বার্থ ত্যাগ করতে পারো, ব্যক্তিগত জীবনের যদি কম্প্রোমাইজ করতে পারো, তোমার প্রেম হচ্ছে অভিনয় করা, তোমার প্রেম হচ্ছে ছবি বানানো, তোমার প্রেম হচ্ছে গান লেখা, গান গাওয়া, বাস ঠিক আছে। কারণ আল্লাহ দিলে এখন আমাদের চলচ্চিত্র শিল্পে বা মিডিয়াতে ছেলে মেয়েরা মোটামুটি ভালো পয়সা পাচ্ছে। জি, এবং মিডিয়াও অনেক কাজের যেটা আমি বলি, আমি 500 টাকা সাইনিং বানি 5,000 টাকার হিরো। যখন আমি সুপার ডুপার হিট, তখন আমি কত পেতাম? 10, 5, 15, 20 এই করতে করতে লাখে উঠতে আমার অনেকদিন লেগেছে। কিন্তু কই, আমার তো অভাব হয়নি। আমি সেই 69-এ জমি কিনেছি, 70-তে বাড়ি করেছি, বিরাট বাড়ি করেছি উইথ সুইমিং পুল। এখন তোমরা কটা পাচ্ছ? পাচ্ছ না। কেন পাচ্ছ না? কেন? তোমার তো টার্গেটটাই নাই। টাকা তো তোমার পেছনে দৌড়াবে, তুমি টাকার পেছনে দৌড়াবে। তুমি দৌড়বে কার পেছনে? ভালো অভিনয় করার পেছনে, ভালো ছবি বানাবার পেছনে। তো এইটা তোমরা যদি মনে রাখো, আমার মনে হয় পড়াশোনা করতে হয়। আমাদের আজকে শিল্পীদের মধ্যে কিন্তু পড়াশোনার খুব অভাব। পড়াশোনা মানে স্কুল কলেজে না, ইউনিভার্সিটি না। মানুষের মনটা খোলে, বিভিন্ন দেশের বিভিন্ন রকম বই আছে মিডিয়ার ওপরে, সেগুলো নিয়ে পড়তে হবে। প্লাস নিজেকে আরও দিন, আমি তো বলছি এখন আমি অভিনয় শিখছি, দূর চরিত্র পেলে আমাকে মাঝে মাঝে ঘুম আরাম হয়ে যায়, যে এটা কোন ডাইমেনশনে ফেলবো। তো যদি সবাই চেষ্টা করে
চলচ্চিত্র শিল্প, আজকে মিডিয়ার কথা বলি, যে নাটকগুলো হচ্ছে, কটা উন্নত মানের নাটক হচ্ছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে না এই চ্যানেলে এই নাটকগুলো খুব ভালো হচ্ছে, এই ছবিগুলো ভালো হচ্ছে? কিন্তু একদল ছেলে চেষ্টা করছে, মেয়ে চেষ্টা করছে ভালো কিছু করার। আমি তাদের জন্য দোয়া করি, এবং যারা প্রত্যেকে কাজ করছে যার যার জায়গায় থেকে যদি ভালো কিছু করার চেষ্টা করে। আমরা বললাম না, আমি যখন হিরো হয়েছিলাম, আমি একটা জায়গায়, এমন জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছিল যে কোনো মুহূর্তে স্লিপ খাওয়ার কথা। সত্যি তাই। আমার ওয়াইফ বলতো স্লিপ খাবে, আমি স্লিপ খাওয়ার কোনো চান্স নেই। আমার জীবনে প্রেম এসছে কি? ক্যামেরা। প্রেম কি? আমার চলচ্চিত্র শিল্প। আমার ব্যক্তিগত জীবনে ওই সময় কোনো প্রেম নাই, আড্ডা মেরেছি সবার সঙ্গে, গল্প, কিন্তু প্রেম নাই। কিন্তু তখন আমার যে জায়গা ছিল, যে কোনো সময় আমার কিন্তু স্লিপ খেয়ে যাওয়ার কথা। সত্যি তাই। কিন্তু আমি ভেবেছিলাম ওগুলো তো আমার লাইফ না, আমার লাইফ তো হচ্ছে ক্যামেরা, আমার লাইফ তো হচ্ছে ইন্ডাস্ট্রি। আমার মন্দির মসজিদ যাই বলি, সে তো আমার এফডিসি। এটা যদি প্রতিটি ছেলে মেয়ে মনে করে, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রি আরো ভালো হবে, আরো অবশ্যই। উন্নতি করবে। জি। সবাইকে আমি দোয়া করি, কারণ খুব মনের কষ্ট নিয়ে বলছি, আমি আজকে প্রায় 50 বছর চলচ্চিত্র শিল্পে আছি। তার আগে অভিনয় শুরু করেছি। এই চলচ্চিত্র শিল্প কিন্তু এতটুকু ছিল। তা আজ বিশাল পরিসরে এখানে দাঁড়িয়ে ছবি আছে। হতো তখন 1,00,000 টাকা, 80,000 টাকায় ছবি হতো একটা, 1.5 লাখ টাকা হাইস্ট বাজেটের ছবি। এখন সেখানে আমরা 2 কোটি টাকার ছবি বানাচ্ছি। ইন্ডাস্ট্রি বড় হয়েছে, এটাকে ধরে রাখতে হবে তো। অবশ্যই, এবং এই টাকাটা কিন্তু আমার ফিরিয়ে কাছে আনতে দুঃখ হবে। লাগে, আমাদের কিন্তু সেই চেষ্টা নাই, আমাদের সেই ফ্যামিলি রিলেশনটা নাই। জি। আমরা ইচ আদার রেসপেক্টটা করতে ভুলে গেছি। জি। যদি আমরা সেই জায়গায়, আমরা বলতাম চলচ্চিত্র শিল্প একটা পরিবার। সেই পরিবারের আসলে আদর্শ এবং নীতিবোধগুলো দুঃখের ধরে সঙ্গে রাখতে বলছি, হবে। আজকে এই জি। বয়সে এসে এখনো কাজ করে যাচ্ছি। আমি কালকেও সারাদিন এফডিসিতে কাজ করেছি। এফডিসি দেখে খুব দুঃখ লাগছে, লোক নাই, জন নাই। এবং এফডিসির আসলে খালি। উন্নয়ন প্রয়োজন। তারপর স্যার আমরা আশাবাদী, আমরা চিরকালই জি, আশাবাদী, সবাই সবসময় চেষ্টা করলে আশাবাদী থাকবো। হবে। আজও আমরা এই আশা নিয়ে আসলে আমি বিদায় নিতে চাই। আজকের এই দিনে আমি সবার জন্য দোয়া করছি, চলচ্চিত্র শিল্পের জন্য দোয়া করছি। বিশেষ করে আজকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য মাছরাঙা পরিবারকে, মাছরাঙা টেলিভিশনকে, তাদের কর্তা ব্যক্তিদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, আমি যেন কাজ করতে করতে সুস্থ অবস্থায় এই দুনিয়া থেকে যেতে পারি, যেন এই দোয়া তারা আমার জন্য করে।